আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোনো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি তথা ভ্যালু স্টক অ্যানালাইসিস করতে আগ্রহী, অর্থাৎ এই অ্যানালাইসিস বলতে আমি বুঝাচ্ছি যে এই কোম্পানিটার লেটস সে ডিভিডেন্ড পে আউট রেশিও কিরকম, বা এদের ডিভিডেন্ড ইয়েল কত, বা ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদানের হার কত, বা এই কোম্পানিটার যেই প্রাইস টু আর্নিং রেশিও যেটা আছে, পিই রেশিও, সেটা কত, এটার যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বা এই কোম্পানিটার প্রাইস যেটা আছে সেই মুহূর্তে সেটা কি আন্ডার ভ্যালুড অর ওভার ভ্যালুড অবস্থায় আছে মার্কেটে, বা সেটা কি নাকি স্ট্যান্ডার্ড যেই মডারেট ভ্যালু সেই অবস্থায় আছে, অর্থাৎ এই মুহূর্তে কি এটা বাইং প্রাইসে আছে আর সেলিং প্রাইসে আছে, বা এই কোম্পানির শর্ট টার্ম লোন, লং টার্ম লোন স্ট্যাটাস, এই জিনিসগুলো কত আছে। তো এই ধরনের অ্যানালাইসিস যদি আপনি করতে আগ্রহী হন, বা এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, অর্থাৎ স্পন্সর ডিরেক্টরদের কাছে কত আছে, ফরেনারদের কত আছে, পাবলিকের কাছে বা ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ কত টোটাল শেয়ারের, এই ধরনের বিষয়গুলো বুঝতে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন যে এটা কি ভ্যালু স্টক কিনা, বা এটা কি ইনভেস্টমেন্ট করার মতো, যে আমি লং টার্মে যদি ইনভেস্ট করতে চাই তাহলে এটা আসলেই সেই ধরনের কোনো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কিনা যার আসলেই একটা সাস্টেনেবল বিজনেস মডেল আছে, আগামী 10 বছর এই বিজনেস মডেলটা সে ধরে রেখে তার ব্যবসা পরিচালনা করতে পারবে এবং সেখান থেকে তার রেগুলার রিটার্ন আসতে থাকবে, অথবা যদি কোনো গ্লোবাল ইকোনমিক শক হয়, কোনো যুদ্ধ শুরু হয় বা কোনো মহামারী শুরু হয়, তো এই ধরনের ডিসরাপশনের সময়ও কি এই কোম্পানি তাদের বিজনেসকে সাস্টেন করতে সক্ষম কিনা, তাদের যে শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি বা যেটাকে রেজিলিয়েন্স আমরা বলে থাকি, এই বিষয়গুলো কতটুকু, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আসলে অ্যানালাইসিস করেই আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হয় যে এই কোম্পানিটা আসলে ভ্যালু স্টক কিনা বা লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়ার মতো স্টক কিনা, যে আমি 10 বছর এটা ইনভেস্টেড থাকবো, আমাকে বছর বছর তারা ডিভিডেন্ড দিতে থাকবে, তো আসলেই ওদের ব্যবসা থেকে লাভ হয় কিনা, যে লভ্যাংশ দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা, নাকি এটা হচ্ছে কাইন্ড অফ জাং শেয়ার, বা যেটাকে স্পেকুলেটিভ ট্রেডিং বলা হয়, বা পাম্প অ্যান্ড ডাম্প স্ট্র্যাটেজি, ইনসাইডার ট্রেডিং, ইত্যাদি ইত্যাদি, সেই টাইপের শেয়ার। তো এই বিষয়গুলো আসলে বোঝাটা খুবই খুবই জরুরি আপনি যদি শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টেড থাকতে চান, বছর বছর ডিভিডেন্ড নিতে চান, এবং আফটার লং টার্ম আপনি এটা সেল করে ক্যাপিটাল গেইন নিতে চান। তো আপনার যদি এই ভ্যালু স্টক অ্যানালাইসিসের বিষয়ে কিভাবে করতে হয়, কোথা থেকে তথ্য পেতে হয়, এই বিষয়ে যদি পরিষ্কার ধারণা না থেকে থাকে, তবে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওতে আমি একটা এক্সাম্পল হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড একটা কোম্পানি, যেটা আমি এখন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যে যেটা রেকিট বেনকিসের নামে একটা কোম্পানি আছে, যেটা মূলত ব্রিটিশ একটা মাল্টি ন্যাশনাল কনজিউমার গুডস কোম্পানি, বাট বাংলাদেশেও তারা বিজনেস করে, এই রেকিট বেনকিসের বাংলাদেশ পিএলসি। তো তারা মূলত হচ্ছে হাউস হোল্ড প্রোডাক্ট বা টয়লেট্রি প্রোডাক্ট বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, এগুলো আসলে তারা সেল করে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তারা ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস সেক্টরের কোম্পানি হিসেবে লিস্টেড। তো যেটা ডেটল, হারপিক বা ভিট, এই ধরনের ব্র্যান্ড নেমে ওরা ওদের প্রোডাক্ট গুলো সেল করে থাকে বাংলাদেশি মার্কেটে। তো আমি এক একটা এক্সাম্পল হিসেবে এই কোম্পানির রিসেন্টলি পাবলিশ যেই পিএসআই তথা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, সেটা আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা যেই কোম্পানিটার নাম বললাম, রেকিট বেনকিসের বাংলাদেশ পিএলসি। এটার কর্পোরেট অফিস ঢাকা গুলশান অ্যাভিনিউ, আর রেজিস্টার্ড অফিস হচ্ছে চট্টগ্রাম। তো এখানে দেখেন প্রাইস সেনসিটিভ যে ডিসক্লোজার যেটা করেছে, যেটা গত 30শে এপ্রিল 2026 দুপুর 3টা 20-এ এই রেকিট বেনকিসের কোম্পানির যেই বোর্ড অফ ডিরেক্টরস এর যে মিটিং হয়েছে, সেখানে এই সিদ্ধান্তগুলো হয় যে ওদের অ্যানুয়াল জেনারেল মিটিং 65th এজিএম হবে আগামী 29শে জুন 2026 তারিখ সকাল 11টায়, ডিজিটাল প্ল্যাটফর্মে হবে, এবং রেকর্ড ডেট ধরা হয়েছে 21শে মে 2026, অর্থাৎ ডিভিডেন্ড এনটাইটেলমেন্টের জন্য রেকর্ড ডেটের আগে যাদের বিওআইডি থাকবে তাদের কোম্পানি রেজিস্টারে, তারাই ডিভিডেন্ডটা পাবে ইএফটির মাধ্যমে। ডিভিডেন্ড রিকমেন্ডেশন, বোর্ড রিকমেন্ডেড ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড এট 173 টাকা, অর্থাৎ 1730% পার শেয়ার অফ ফেস ভ্যালু অফ 10 টাকা ইচ ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2025। সো এই গত 31শে ডিসেম্বর যেই বছরটাতে শেষ হয়েছে সেটার জন্য 1730% তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে পার শেয়ার ওভার দ্য ফেস ভ্যালু অফ 10 টাকা, অর্থাৎ 173 টাকা করে তারা ডিভিডেন্ড দিচ্ছে।
তো আমরা যদি ফিনান্সিয়াল ডিসক্লোজার দেখি, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার ইন টাকা 187 টাকা 58 পয়সা, আর্নিং পার শেয়ার ইন টাকা 172 টাকা 93 পয়সা, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 170 টাকা 67 পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ওদের আর্নিং পার শেয়ার যেটা 173 টাকা, তার পুরোটাই কিন্তু তারা ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করেছে এই বছরের জন্য, যেটা 31শে ডিসেম্বর 2025। তো এটা অবশ্যই একটা ভালো ইন্ডিকেটর, অর্থাৎ এই কোম্পানিটার ফিনান্সিয়াল হেলথ ভালো, তাদের বিজনেস মডেল থেকে ভালো প্রফিট হচ্ছে বা রেভিনিউ আর্নিং হচ্ছে এবং গ্রোথ হচ্ছে। তো এটা অবশ্যই একটা ভালো ফিনান্সিয়াল ইন্ডিকেটর এই কোম্পানির ক্ষেত্রে। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখেন প্রায় 171 টাকা, সেটাও অবশ্যই একটা ভালো ইন্ডিকেটর। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইপিএস এ যেটা থাকে যে এখানে নন ক্যাশ ইনকামও থাকে, যেটা লেটস এ কোনো ডেপ্রিসিয়েশন বা অ্যামorটাইজেশনের যদি কোনো ইস্যু থাকে সেটাও কিন্তু ইপিএস এ ইনক্লুডেড থাকে। বাট নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়াল যেই ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি অফ দা কোম্পানি পার শেয়ার সেটাকে ইন্ডিকেট করে। অর্থাৎ পিওর যেই ওদের ক্যাশ ফ্লোটা আছে টু ডিসবার্স ডিভিডেন্ড, সেটা এটাকে ইন্ডিকেট করে 171 টাকা। অর্থাৎ তাদের যতটুকু আর্নিং আছে প্রায় পুরোটাই আমি বলবো যে তাদের রিয়েল ক্যাশ ফ্লো জেনারেটিং ইনকাম তাদের সেখান থেকে আছে। অর্থাৎ তাদের অ্যামোটাইজেশন, ডেপ্রিসিয়েশন বা এই ধরনের যেই নেগেটিভ পয়েন্টগুলো আছে সেগুলো খুবই খুবই কম পার শেয়ার, যার কারণে আমরা দেখতে পাচ্ছি ওদের ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিন্তু প্রায় সমান। তো এটা অবশ্যই একটা ভালো ইন্ডিকেটর, এবং তাদের অপারেটিং ক্যাশ ফ্লো ভেরি হাই বলেই কিন্তু তারা আহ, আহ, পুরোটাই, তাদের আর্নিং এর পুরোটাই ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের দিতে সক্ষম হয়েছে আহ, এই বছরের জন্য। তো এখানে দেখেন রেকর্ড ডেট যেটা বললাম 21শে মে 2026, যাদের নাম থাকবে ওই রেজিস্টারে তারা 65 এজিএম এ অংশগ্রহণ করতে পারবেন এবং ফাইনাল ক্যাশ ডিভিডেন্ডটা তারা পাবেন। এবং এটার জন্য অবশ্যই তাদের কোম্পানি থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বিও অ্যাকাউন্ট, এগুলো রেকর্ড ডেটের আগে যেন থাকে। আর ইটিন এগুলো আপডেট করা, এবং টিন সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে যেটা 15% সোর্স ট্যাক্স ডিডাক্ট হবে ইনস্টেড অফ 10%, এই জিনিসগুলো। আর অন্যান্য কিছু নিয়ম কানুন এখানে আছে, বা কারো কোনো তথ্য লাগলে এগুলো এখানে দিতে বলেছে। তো যাই হোক, এবং ওদের ওয়েবসাইটও দেওয়া আছে, ওদের অ্যানুয়াল রিপোর্ট 2025, যেটা উইল অলসো বি অ্যাভেলেবল কোম্পানি ওয়েবসাইট। এখানে রেকিট.কম, রেকিট বাংলাদেশ অ্যাবাউট আস, এখানে ওদের অ্যানুয়াল রিপোর্ট যেটা 2025 সালের 31শে ডিসেম্বর যেই ইয়ারটা ওদের শেষ হয়েছে সেটার অ্যানুয়াল রিপোর্ট এখানে দেওয়া আছে। সেখানে আহ, ওদের ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, স্টেটমেন্ট অফ প্রফিট লস, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, এইসব বিষয়গুলো এখানে আছে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে আগামী 29শে জুন এই কোম্পানির এজিএম হবে, এবং 21শে মের আগেই যদি আপনার সেখানে শেয়ার কিনা থাকে সেই হিসেবে আপনি প্রতি শেয়ারে 173 টাকা করে পাচ্ছেন। অর্থাৎ এটা আমি যদি ডিভিডেন্ড ইয়েলটা হিসাব করি, বর্তমান যেই মার্কেট প্রাইস এই শেয়ারে লেটস অ্যারাউন্ড 3300 টাকা, সেই হিসেবে অ্যারাউন্ড 5% ডিভিডেন্ড ইয়েল্ড আমি মনে করি এটা অবশ্যই একটা অ্যাট্রাকটিভ ডিভিডেন্ড ইয়েল্ড। এবং এটার পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই এই কোম্পানির যেই যেটা বললাম যে বর্তমান যেটা ট্রেডিং প্রাইস 3364.80 পয়সা বর্তমান, অর্থাৎ আহ, এই মুহূর্তের যে ডেটা আছে, অর্থাৎ 5ই মে 2026। এবং এখানে দেখেন যে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে ওদের আমরা দেখতে পাচ্ছি 25 কোটি টাকা, তার মধ্যে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে এখানে আহ, 4,70,00,000 টাকা। আর ফেস ভ্যালু পার শেয়ার হচ্ছে 10 টাকা, এবং এটা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি। আর হচ্ছে 2024 সালে আমরা দেখেছি এক্সট্রা অর্ডিনারি একটা ডিভিডেন্ড দিয়েছিল 3330%, তার আগের বছরগুলোতে 550%, 980%, 1650%, 1400%, 1250%, 700% ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রতি বছরই তারা কিন্তু বেশ ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে, এবং এই কোম্পানির ইয়ার শেষ হয় 31শে ডিসেম্বর। তো যেহেতু 31শে ডিসেম্বর তাদের বছর শেষ, নর্মালি ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর এজিএম কিন্তু এই মে মে বা জুন মাস এই সময় হয়ে থাকে। সো এখন যেহেতু মে মাস রানিং, সো এখন হচ্ছে এই রেকর্ড ডেট, এজিএম, এই বিষয়গুলো এসেছে, বা ডিভিডেন্ড পে আউট ইত্যাদি ইত্যাদি।
এবং আমি যদি ওদের পি রেশিওটা ধরি বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট আজকের ডেট মে 5, এখানে দেখেন 21.14, কিছুটা ওভার ভ্যালুড, যদিও বাংলাদেশি মার্কেটের সাপেক্ষে বলা হয় যে 12 থেকে 15 হচ্ছে স্ট্যান্ডার্ড পি রেশিও। এটা যদি এর মধ্যে থাকলে এটা স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশন, বাট এর বেশি হলে ওভার ভ্যালুড বা এর নিচে হলে আন্ডার ভ্যালুড। তো সেই সাপেক্ষে 21 কিছুটা ওভার ভ্যালুড অবস্থায় আছে বলা যায়। বাট 2 বছর আগে এই শেয়ারের দাম কিন্তু 4,900 টাকা হয়েছিল, যেটা এখন 3300 টাকা। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড যেটা, সেটা কিন্তু যেটা আমি দেখালাম যে 5%, তো যদিও এটা কিছুটা ওভার ভ্যালুড বা ডিভিডেন্ড ইয়েল্ড সাপেক্ষে চিন্তা করলে কিন্তু আমি বলবো যে বেশ অ্যাট্রাকটিভ অবস্থাতেই আছে এটা ডিভিডেন্ড ইয়েল্ড বর্তমানে। এবং বর্তমানে দেখেন ইপিএস যেটা আর্নিং পার শেয়ার 159.17, এটার সাথে আপনি যদি এই যেটা পিই রেশিও 21.14 কে গুণ দেন, দেন হচ্ছে আপনি যে কারেন্ট মার্কেট প্রাইস 3300 টাকা সেটা আপনি পেয়ে যাবেন। আর এদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা দেখেন, মেজরিটি স্পন্সর ডিরেক্টরদের 83%, ফলোড বাই ইনস্টিটিউট 6.8, পাবলিক 6.46, সরকার 3.77, ফরেন হচ্ছে 0.01%। আর লোন ওদের নেই, এটা একটা ভালো ইন্ডিকেটর। শর্ট টার্ম লোন, লং টার্ম লোন সবই 0-0। সো এই কোম্পানির ব্যাংক্রাপ্ট হওয়া ঝুঁকি খুবই খুবই কম। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এটা যদি আপনারা এই টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো বুঝেন। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা বলছে, এটা ব্রিটিশ একটা, এখানে আপনাদের দেখাতে পারি, যেটা হাউস হোল্ড টয়লেট্রি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস কোম্পানি, হারপিক, ডেটল, লিসোল, ভ্যানিশ, ভিট, ফিনিশ, ডিউরেক্স ব্র্যান্ড নেমের মাধ্যমে এগুলো তারা করে। এবং এই নামটা রিনেম হয় 2000 সালে, বাট কোম্পানিটা তারও আগে থেকেই আসলে মার্কেটে আছে। বাট এটা রিনেম হয়ে 2000 সালে এই নামে তারা আহ, ব্যবসা করছে। তো যাই হোক, আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়েছে যে একটা কোম্পানি যখন তাদের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটা ডিসক্লোজ করে, সেখানে এজিএম, রেকর্ড ডেট, ডিভিডেন্ড পার্সেন্টেজ, এই বিষয়গুলো থাকে। এবং রেকর্ড ডেটের আগেই আপনি যদি কিনে ফেলতে পারেন, লেটস আজকে 5ই মে, 21শে মের আগেই যদি আপনি কিনে ফেলতে পারেন, তাহলে অ্যারাউন্ড কিন্তু 5% আপনি ডিভিডেন্ড ইয়েল্ড পাচ্ছেন মাত্র 2.5 মাসের ব্যবধানে, যেটা অবশ্যই অবশ্যই একটা ভেরি অ্যাট্রাকটিভ একটা রিটার্ন। কারণ 5% আপনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে আপনাকে 5% নর্মালি কোনো ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে দেয় না, 2% দেয়। বাট 5% যদি দিয়েও থাকে, সেটা কিন্তু 12 মাস পরে দিবে, 2.5 মাস পরে কিন্তু 5% দিবে না। বা আপনি যদি এফডিআর করেন, সেটা ঠিক আছে 10% হতে পারে, বাট সেটাও নিশ্চয়ই 3300 টাকায় কোনো ব্যাংক এফডিআর নিবে না, মিনিমাম একটা 50,000 টাকার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো সেই হিসেবে চিন্তা করলে ডিভিডেন্ড ইয়েল্ড কনসিডারেশন বা ভ্যালু স্টক বা কোম্পানির বিজনেস মডেল, এই বিষয়গুলো সাপেক্ষে আহ, এবং যেহেতু এটা হাউস হোল্ড বা টয়লেট্রি বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সেল করে, সেই হিসেবে ওদের একটা সাস্টেনেবল বিজনেস মডেল আছে, হোল ওয়ার্ল্ডেই ওদের প্রেজেন্স আছে, যেহেতু একটা মাল্টিন্যাশনাল কনজিউমার গুডস কোম্পানি। তো আমার মনে হয় ক্লিয়ার হয়েছে যে একটা কোম্পানির প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলো কিভাবে অ্যানালাইজ করতে হয়, এবং বা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এই বিষয়গুলো কিভাবে করতে হয়। তো আপনার যদি এই অ্যানালাইসিস নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমাকে কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। আর যদি আপনি অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো ভ্যালু স্টকের, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির স্টক অ্যানালাইসিস দেখতে আগ্রহী হন, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই পছন্দের কোম্পানির যে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, এগুলো নিয়ে আরেকটা ভিডিও করার। ধন্যবাদ।